এখানে বলেছে দেখো যদি এ বি এর থেকে 60% বেশি তাহলে এ আছে, বি আছে, আর এখানে দেখো সি আছে, তাহলে এ বি এর থেকে 60% বেশি। এবারে পার্সেন্টেজকে তোমরা ফ্র্যাকশনে কনভার্ট করতে শিখেছো, এটা সমান হচ্ছে 3/5। তাহলে এ বি এর থেকে বলেছে, যেহেতু বি এর থেকে বলেছে তাহলে বি এর জায়গায় 5 হবে আর এর জায়গায় হবে 5 আর 3 8। ওকে, এটা গেল ফার্স্ট স্টেপ। এরপর সেকেন্ড স্টেপে কে হবে না, সেখানে বলেছে দেখো বি সি থেকে 20%, তাহলে 20% সমান তোমরা জানো 1/5 হয়, তাহলে বি সি থেকে এত কম, অর্থাৎ সি যদি 5 হয়, সি থেকে যেহেতু বলেছে তাহলে সি যদি 5 হয় তাহলে বি হবে তার থেকে 20% কম, অর্থাৎ এটা হবে 4। ঠিক আছে, এরপরে তোমরা জানো এটাকে আমরা এ ইজ টু বি টু সি কিভাবে বার করি। এখানে আমরা কত বসাবো, 5 বসাবো, এখানে বসাবো 4, কিছু কমন যাচ্ছে, 3টে থেকেই যাচ্ছে না, তাহলে আসছে 32 আর আমাদের এখানে দরকার 25, মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখো এ এর 60% ইজ ইকুয়াল টু বি এর 3/4 ফ্র্যাকশন এবং পার্সেন্টেজে দেওয়া রয়েছে, তাহলে এটাকে আমরা পুরোটাকে ফ্র্যাকশনে করে নেব। তাহলে এ ইন্টু হচ্ছে তোমার 3/5 আর এটা আছে বি ইন্টু 3/4, তাহলে এ বাই বি যদি আমরা বার করতে চাই তাহলে 5 উপরে চলে যাচ্ছে, এখানে 5:4, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এগুলোর জন্য একদম সময় লাগে না। এবারে দেখো একটি স্কুল ব্যাগ ও একটি জুতার দামের, মানে এক সেট জুতা আর কি, একটা জুতা বলা আছে প্রশ্নে 7:5, একটি স্কুল ব্যাগের দাম একটি জুতার দামের চেয়ে 200 টাকা বেশি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে স্কুল ব্যাগ আর এটা হচ্ছে স্কুল শুজ। ঠিক আছে, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 5, ডিফারেন্সটা কত রেশিওতে ডিফারেন্স হচ্ছে 2, তাহলে এই 2 রেশিও মানে হচ্ছে 200 টাকা, 200 টাকা। তাহলে জুতার দাম বলেছে, তাহলে এই 5 রেশিও, ঠিক আছে 5 রেশিও কি হবে, এটা থেকে তুমি বুঝতে পারছো এর সাথে গুণ হয়েছে 100, তাহলে এর সাথে কত গুণ হবে, ওই 100 গুণ হবে, মানে এটা হবে 500 টাকা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, সিম্পল কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। একটি স্কুলে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, আচ্ছা বয়েজ এবং গার্লসের অনুপাত দেওয়া রয়েছে, বয়েজ এটা হচ্ছে গার্লস। যদি 20% ছেলে ও 30% মেয়ে বৃত্তিধারী হয়, অর্থাৎ স্কলারশিপ পেয়েছে, তাহলে ছাত্রছাত্রীদের কত শতাংশ যারা বৃত্তি পায় না। ঠিক আছে, তাহলে আমাদের এখানে একটা কলম নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে টোটাল। তাহলে আমরা ধরে নেব শুধুমাত্র আমাদের যেটা প্রশ্নে বলেছে যে যারা বৃত্তি পায় না, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে কি ছিল, আমরা পুরোটাকে লিখে নিচ্ছি, এটা 3, এটা 2, তাহলে এই দুটোতে যোগ করে হচ্ছে 5। ঠিক আছে, টোটালটা। এরপরে এটা গেল টোটালটার ক্ষেত্রে, এরপরে আমাদের শুধুমাত্র বৃত্তি পায় না যারা, সেটা বার করব। তাহলে এই বয়েজের ক্ষেত্রে বৃত্তি পায় না কারা, না 3 ইন্টু এখানে দেখো 80% ছেলে পায় না, মানে 20% পেয়েছে, তাহলে 80% পায় না, তাহলে 80% মানে হচ্ছে 4/5। এটাকে আমরা 80%কে কনভার্ট করে নিলাম ফ্র্যাকশনে, সবসময় আমরা ফ্র্যাকশনে করব। আবার দেখো রয়েছে 30% পায়, মানে 70% পায় না, এই 70% মানে হচ্ছে 7/10, তাহলে 2 এর ক্ষেত্রে হবে 7/10। তাহলে আমাদেরকে এখানে বলেছে যে 5-এর ক্ষেত্রে এটা কত হবে, আগে এটা ক্যালকুলেশন করে নেব, কিন্তু এখানে আমরা পুরোটাকে উপরে আনার জন্য কি করব, এই 5 আর 10-এর এলসিএম অর্থাৎ 10 দিয়ে পুরোটাকে গুণ করে দেব, পুরোটাকে আমরা 10 দিয়ে গুণ করব। তাহলে এই ক্ষেত্রেও আমাদের 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, এটা কাটাকুটি করলে তুমি অনায়াসে পেয়ে যাবে 24, আর এটাতে দেখো কাটাকুটি করলে আসছে 14, মানে দুটোতে যোগ করে কত আসছে 34। তাহলে 50-এর ভেতরে 34 পায় না বৃত্তিটা, তাহলে 100-এর ভেতরে কি হবে, অর্থাৎ এর সাথে 2 গুণ করলে এর সাথেও 2 গুণ করতে হবে, সরি এখানে আমি তাহলে এই দুটোতে যোগ করলে কি আসছে, দুটোতে যোগ করলে আসছে বয়েজ এবং গার্লস যারা বৃত্তি পায় না, সেটা হচ্ছে দেখো 38, যখন টোটাল কত না 50, অর্থাৎ 50 জন যদি টোটাল ছাত্রছাত্রী হয় তাদের 38 জন পায় না, তাহলে যদি এটাকে আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এটাও 2 দিয়ে গুণ, মানে 100 জনে কত সেটাই তো হচ্ছে অ্যাকচুয়ালি শতাংশ, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 38কে 2 দিয়ে গুণ করলে 76%। খুব ভালো একটা কোশ্চেন, এই ধরনের কোশ্চেন তোমাদের ফুড এসআই পাশাপাশি গ্রুপ ডি রেলওয়ে, এসএসসি সিএইচএসএল, এএলপি রেলওয়ে, এসএসসি এমটিএস, আইসিডিএস সুপারভাইজার বা
পিএসসি লেভেলের যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত রকমের পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তো চলে আসছি আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, একজন দুধওয়ালা দুধের সাথে কিছু জল মিশিয়ে 25% লাভ করে, মিশ্রণটি কেনা দামে বিক্রি করে। অর্থাৎ সে কি করছে, জাস্ট দুধে বিশুদ্ধ দুধ যেটা রয়েছে তার ভেতরে কিছুটা জল মিশিয়ে দিচ্ছে, তাহলে যে মিশ্রণটা পাওয়া যাচ্ছে সেই মিশ্রণটাকে সে তখন এবার তার কেনা দাম বা উৎপাদন দামে সে বিক্রি করে দিচ্ছে। এটা কিন্তু প্রফিট লসের কোশ্চেন নয়, আবার এটা মিক্সচারের কোশ্চেন নয়, এটা সরাসরিভাবে পার্সেন্টেজের একটা কোশ্চেন। তাহলে দেখো এখানে এই যে 25%, এই 25% মানে হচ্ছে 1/4। তাহলে মিল্ক আছে, তার সাথে ওয়াটার, এই দুটোতে সে কি করছে, ওয়াটার মেশাচ্ছে, নিয়ে সে কি পাচ্ছে, আলটিমেট একটা মিক্সচার পাচ্ছে, তাই তো। তাহলে এখানে কি করছে, 25% লাভ করছে। লাভ কি জন্য করতে পারছে না, ওই জল মেশানোর জন্য। যত বেশি জল মেশাবে তত বেশি সে লাভ করতে পারবে, লাভের সাথে তার মেশানোটা সমানুপাতিক, তাই তো। তাহলে সে 1/4 মেশাচ্ছে, অর্থাৎ 4 ভাগ যদি দুধ আছে তাহলে সে তাতে 1 ভাগ জল মেশাচ্ছে, এর ফলে তৈরি হচ্ছে তার টোটাল মিক্সচারটা। এবারে মিক্সচারের রেসপেক্টে যদি কিছু কোশ্চেন করতো তাহলে আমাদের 5টা দরকার হতো। আমাদের অ্যাকচুয়ালি এই অংশটা কোনো প্রয়োজন হচ্ছে না। এখানে বলেছে জল ও দুধের অনুপাত কত, অর্থাৎ এখানে 1 এখানে 4, তাহলে 1:4। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো? চলে আসছি নেক্সট কোশ্চেনে। দুটি সংখ্যার অনুপাত 4:5 যখন প্রথমটি 20% বৃদ্ধি পায় এবং দ্বিতীয়টি 20% হ্রাস পায়, প্রাপ্ত সংখ্যাগুলোর অনুপাত কত? তাহলে ফার্স্ট সংখ্যা, সেকেন্ড সংখ্যা, ফার্স্ট সংখ্যা 4, সেকেন্ড সংখ্যা 5। এখানে 25%, এটা সমান তোমরা জানো, এটাকে আমরা 1/5 লিখি। এবার যেহেতু বৃদ্ধি বলেছে তাহলে কি করব, এখানে আমরা 5 নিচে থাকবে, বৃদ্ধি বলতে এখানে হয়ে যাবে 5 আর 6। আর এখানে দেখো 20% হ্রাস বলেছে, তাহলে এখানে আসছে 5, আর হ্রাস মানে হচ্ছে এখানে 1 কমিয়ে লেখো 4। ঠিক আছে, এরপরে এটা কাটাকুটি করার দরকার নেই, আমাদের রেশিও বার করতে বলেছে। তাহলে 4 6 24, তাহলে আমরা কি করব, এই 5 আর এই 5টা দেখো, এবারে দেখো আমরা কি করছি, এই 5 আর এই 5 কেটে দিলাম, এই 4 আর এই 4 কেটে দিলাম, তাহলে 6:5। এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। একটি সংখ্যা 10% হ্রাস পেয়েছে, তাহলে একটি সংখ্যা কি হচ্ছে, 10% হ্রাস পাচ্ছে, তাহলে 10% হ্রাস পাচ্ছে মানে কি হচ্ছে, প্রথমে যদি 10% সমান তোমরা জানো 1/10, তাহলে প্রথমে যদি 10 থাকে তাহলে সেটা কমে হয়ে গেছে এখন 9। ওকে, এরপরে প্রাপ্ত যে সংখ্যাটা পাওয়া গেল, মানে প্রাপ্ত যে সংখ্যাটা সেটা 20% হ্রাস পাচ্ছে, আবার কি হচ্ছে 20% হ্রাস পাচ্ছে, এটা সমান হচ্ছে 1/5, তাই তো। তার মানে সেটা আবার কি হচ্ছে না, যদি 5 থাকে তাহলে সেটা হয়ে যাচ্ছে 4। তাহলে আমাদের আলটিমেট কি দাঁড়াচ্ছে, আলটিমেট দেখো একই সংখ্যার উপরে যখন ঘটনাটা ঘটছে, এটা কিন্তু দুটো আলাদা সংখ্যা নয়, একটা সংখ্যায় পরপর ভাবে ঘটছে, তাহলে আমরা এখানে কি করব, এটাকে এইভাবে করব, গুণ করে দেবো, জাস্ট গুণ করে দেবো। এটাকে বলা হয় সাকসেসিভ কেস বা পরপর ঘটা ঘটনা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 50 থেকে হচ্ছে 36। ঠিক আছে, এবারে আমরা কাটাকুটি করব না, এটা কাটাকাটি যায় কিন্তু এটা কাটাকুটি করব না আমরা। কেন করব না, না আমাদের দেখতে হবে পার্সেন্টেজ কতটা কমেছে। তাহলে এখানে দেখো 50-এ 36 করছি, আমরা পার্সেন্ট করতে চাইছি, তাহলে এটাকে করে নেবো 100। এটা যদি 100 করি মানে দ্বিগুণ করলাম, তাহলে এটা হচ্ছে 72। তাহলে 100-তে কত কমেছে, এখানে তুমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 28। তাহলে আমাদের এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে সেটা হবে 28। ঠিক আছে, বুঝতে পারছো কোশ্চেনটা? খুব ভালো কোশ্চেন কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো, এটা সাকসেসিভ একটা কেসের কোশ্চেন। ঠিক আছে, চলে আসছি নেক্সট কোশ্চেনে। এখানে বলেছে চালের দাম 20% বৃদ্ধি হয়েছে, যদি চালের জন্য ব্যয় আগের মতোই রাখতে হয় তাহলে ব্যবহার হ্রাস এবং মূল খরচের মধ্যে অনুপাত হবে। তাহলে এখানে কি হয়েছে, চালের দাম বেড়েছে, তাহলে যে কোনো জিনিসের ক্ষেত্রে যেটা প্রাইস অর্থাৎ দাম, বা এটাকে আমরা কি বলি, দর, এই দরে আমরা কিউ কোয়ান্টিটি কিনি। ঠিক আছে, এইটা মিলে আমাদের টোটাল খরচ হয়, অর্থাৎ এক্সপেন্সটা আমরা পাই, তাই তো। বুঝতে পারলে? তাহলে এখানে দেখো ঘটনাটা কি ঘটেছে, যেটা প্রাইস অর্থাৎ রেট বা দাম সেটা 20% বেড়ে গেছে। 20% বেড়ে যাওয়া মানে এটাকে আমরা যদি কনভার্ট করি ফ্র্যাকশনে তাহলে হচ্ছে 1/5, অর্থাৎ যদি প্রথমে ছিল 5 তাহলে এখন সেটা বেড়ে হয়ে গেছে 6। ওকে, এরপর কিউ, ঠিক আছে,
কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি বা কনজাম্পশন, এটা যেটা কনজাম্পশন দেওয়া রয়েছে, ঠিক আছে, তার একটা কিছু পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে ধরে নাও এক্স থেকে ওয়াই। তাহলে এই দুটোতে মিলে হচ্ছে, এই দুটোর গুণফল হচ্ছে সবসময় এক্সপেন্স। তাহলে আমাদের এক্সপেন্স যেটা হচ্ছে টোটাল এক্সপেন্স, সেটা কি হচ্ছে এখানে 5x আর এটা 6y হবে। কিন্তু দেওয়া রয়েছে দেখো কোশ্চেনে যে আগের মতোই ব্যয় আগের মতোই রাখতে হবে, অর্থাৎ এখানে যদি ছিল 1 তাহলে এখানেও থাকবে 1। তাহলে এক্ষেত্রে x এবং y এর কি ধরনের পরিবর্তন হবে দেখো, এখানে যখন এরকম ঘটনা ঘটবে তখন এই যে সংখ্যাটা রয়েছে এর সাথে সরাসরি এটাকে গুণ করবে, এই যে সংখ্যাটা রয়েছে তার সাথে সরাসরি এটাকে গুণ করবে। তাহলে কি হবে, গুণ করে এই ভ্যালুটা এখানে লিখবে, তার মানে এখানে আসছে 6, এখানে আসছে 5। অ্যাকচুয়ালি এই 6টা হচ্ছে এই এক্স এর ভ্যালু, যেহেতু এক্স এর লাইনে আছে তাহলে এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। বুঝতে পারলে? এই হচ্ছে তোমার পুরোটার কনসেপ্ট, কিভাবে চালের দাম বা কোনো দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ার ফলে কোয়ান্টিটি কনজাম্পশনের কমবে সেটার উপর। অর্থাৎ দেখো যদি 5 থেকে 6 রেশিও হয় তাহলে তার কনজাম্পশন যদি খরচ একই রাখতে হয় তাহলে সেটাকে করতে হবে 6 থেকে 5। এবার এখানে কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে ব্যবহার হ্রাস এবং মূল খরচের মধ্যে অনুপাত কত। তাহলে তোমার এখানে ব্যবহার হ্রাস পেয়েছে কতটা, 1 রেশিও হ্রাস পেয়েছে, আর মূল খরচ বলতে প্রাথমিক যেটা খরচ হচ্ছিল অর্থাৎ 6। তাহলে আমাদের এখানে কোশ্চেন অনুযায়ী এর উত্তর হবে 1:6, অপশন এ। এটা হচ্ছে খরচ হ্রাস এবং এটা হচ্ছে মূল খরচ। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে একটি সংখ্যা 10% হ্রাস পেয়েছে এবং প্রাপ্ত সংখ্যাটি এবার 20% হ্রাস পেয়েছে, তাহলে হ্রাসের চূড়ান্ত শতাংশ কত। এটা দেখো আমরা এর আগেও একটা অঙ্ক করেছি, তো সেখানে আমরা এইভাবে করেছিলাম 10% মানে হচ্ছে 10 থেকে 9, আর 20% হ্রাস পেয়েছে মানে 5 থেকে 4, তার মানে 100 থেকে তোমার 36 না হয়ে এটা আমরা 72 লিখছি, তাহলে আমাদের 28% হ্রাস পেয়েছে, চূড়ান্ত হ্রাস। এটাকে এমনিভাবেও করা যায় যে প্রথমে 1 ছিল তাহলে 10% কমেছে মানে হচ্ছে 9/10, আবার কি হয়েছে 20% হ্রাস পেয়েছে মানে হচ্ছে 8/10, তার মানে কি হয়েছে 72/100। তাহলে আলটিমেট কি কমেছে, এটা 28 কমেছে, তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোশ্চেনে। ওদের একটি গ্রুপে 70% ইংরাজি বলতে পারে, 65% হিন্দি বলতে পারে। যদি 27% শিক্ষার্থী দুটো ভাষার কোনোটিই বলতে না পারে তাহলে ওই গ্রুপের কত শতাংশ উভয় ভাষায় কথা বলতে পারে। তো এর জন্য দেখো আমি একটা এরকম ছবি এঁকে নিয়েছি, ভেন ডায়াগ্রাম বলে একে। তো এখানে তোমাদের এই কনসেপ্টটাকে কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। এই পুরোটা হচ্ছে তোমার কথা বলতে পারা বা না বলতে পারা পুরো গ্রুপের ইন্ডিকেট করছে ব্লু কালারের রেক্ট্যাঙ্গেলটা। এর ভেতরে দুটো সার্কেল রয়েছে, একটা হচ্ছে ইংরেজিতে কথা বলতে পারা, আরেকটা হচ্ছে হিন্দিতে কথা বলতে পারা। তাহলে ইংলিশে যারা কথা বলতে পারে তাদেরকে আমরা এইভাবে ইন্ডিকেট করছি ইংলিশ ইয়েস। ইংলিশে বলতে পারে কারা না 70% বলতে পারে ইংলিশে। এবারে হিন্দিতে বলতে পারে কারা, হিন্দিতে যারা বলতে পারে তারা হচ্ছে 65% ইয়েস। ওকে, এবারে এখান থেকে তুমি অনায়াসে বলতে পারবে যে ইংলিশে কারা বলতে পারে না। যদি 70% বলতে পারে তাহলে ধরে নিলাম পুরোটা হচ্ছে 100, তাহলে শুধুমাত্র ইংলিশে বলতে পারে না এরকম ক্যান্ডিডেট যারা থাকবে বা ছাত্র থাকবে তারা হচ্ছে 100 - 70, তার মানে হচ্ছে 100 - 70 মানে হচ্ছে এটা তোমার 30%। ওকে, এরপরে হিন্দিতে বলতে পারবে না এরকম ছাত্রদের সংখ্যা হচ্ছে একই রকমভাবে 100 - 65 ইজ ইকুয়াল টু 35%। আচ্ছা, এখানে আমরা বলতে পারে না কেন বার করতে চাইছি, কারণ দেখো এখানে বলেছে যে 27% শিক্ষার্থী যারা দুটোর একটাতেও কথা বলতে পারে না, তাহলে সে কারণে নিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি এই যে হিন্দিতে বলতে পারে না তারা হচ্ছে 30%, তাহলে হিন্দিতে বলতে পারে না এরকম হচ্ছে এটা ইন্ডিকেট করছে 30%কে এই পুরো বৃত্তটা। আবার এই যে ব্ল্যাক কালারের বৃত্ত সার্কেলটা রয়েছে সেটা তোমার ইংলিশে বলতে পারে না এরকম ছাত্রদেরকে ইন্ডিকেট করছে, সেটা হচ্ছে 35%। ঠিক আছে, এবারে দেখো এদের মাঝখানে এই যে অংশটা দেখতে পাচ্ছ এইটা, এই অংশটা ইয়েলো কালার দিয়ে আমি এটাকে ইন্ডিকেট করছি, এইটা অ্যাকচুয়ালি সেরকম ছাত্রদেরকে ইন্ডিকেট করছে যারা এই অংশটাই রয়েছে তারা কিন্তু তোমার বোথ
ভাষাতে কথা বলতে পারে না সেটা দেওয়া রয়েছে দেখো 27%। এটা হচ্ছে বোথ ভাষাতেই কথা বলতে পারে না, এটা হচ্ছে 27%। ঠিক আছে, তাহলে এখানে বলতে পারছে না, হিন্দিতেও বলতে পারছে না, আবার ইংলিশেও কথা বলতে পারছে না। এরকম ক্যান্ডিডেট যদি এইভাবে থাকে তাহলে তোমার বোথ ভাষাতে কথা বলতে পারবে। এটা আমরা কিভাবে পাবো? টোটালটাকে যদি 100 ধরি তাহলে আমরা এই 100 থেকে এই তিনটে ভেতরে এই দুটোকে যোগ করব, 30 প্লাস 35, আর এটাকে বিয়োগ করে দেবো 27। তাহলে দেখো কি পাচ্ছি, 100 মাইনাস এটা হচ্ছে 65 থেকে 27 যখন যাচ্ছে তখন হচ্ছে তোমার এটা 38। তার মানে এটা পাচ্ছি আমরা 62%। তার মানে এই যে 62% এটা ইন্ডিকেট করছে তাদেরকে যারা উভয় ভাষায় কথা বলতে পারে, দুটো ভাষাতে যারা কথা বলতে পারবে তাদেরকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা খুব ভালোভাবে ঠান্ডা মাথায় বুঝবে, তাহলে কিন্তু এটা কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এটা বোঝার জন্য সবথেকে বেস্ট যেটা প্রসেস সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। দেখো এবার আমি কোশ্চেনটা অলরেডি করে দিয়েছি তোমাদেরকে, এরপর আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি, দেখো বুঝতে পারছো কিনা। যদি আমাদের এইটা পুরোটা সার্কেলটা হচ্ছে ইংরেজিতে কথা বলতে পারা ক্যান্ডিডেট বা ছাত্রদের সংখ্যা, তাহলে আমাদের এখানে দেখো বলা নেই কিন্তু যে কারা কথা বলতে পারে দুটো ভাষাতে। তাহলে আমরা এখানে কি করব, কারা কথা বলতে পারে না সেটাকে বের করব প্রথমে। তাহলে যদি আমরা প্রথমে বলতে পারে না ইংলিশে কথা সেটার মানে ভেন চিত্র বার করি, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি এটা হচ্ছে 30%। অর্থাৎ এইটা যদি আমরা রিভার্স করে দিই, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, ইংরেজিতে কথা বলতে পারে না 30%, আর হিন্দিতে কথা বলতে পারে না একই রকমভাবে আমরা 65%, এই দুটোকে বের করে নিচ্ছি। এবারে দেখো মজার বিষয়, আমাদের কাছে কিন্তু 27% ছাত্র সংখ্যা পাচ্ছি যারা কোনোটিতেই বলতে পারে না। তাহলে আমরা তিনটা অংশ পাচ্ছি, এই বৃত্তটা কভার হচ্ছে, এই বৃত্তটা কভার হচ্ছে ইন্ডিভিজুয়ালি। এবারে এই দুটোকে যখন যোগ করে দিচ্ছি তখন দেখো এই অংশটা দুবার ধরা হয়ে যাচ্ছে, এবং এই দুবার ধরা এই যে অংশটা যেটাকে আমরা কমন পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি কি, বোথ না পারা। তাহলে আমরা যেহেতু এখানে দুবার ধরে ফেলেছি তাহলে কি করলাম, এই দুটোকে যোগ করলাম ঠিকই, কিন্তু একবার এই বোথ অংশ অর্থাৎ 27%টা বিয়োগ দিয়ে দিলাম। ফলে কি হলো, আমরা এই অংশটা পেলাম, জাস্ট এই অংশটা পেলাম। কোন অংশটা? আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এই অংশটা, বাইরে বাইরে এইভাবে পুরো অংশটা পেয়ে গেলাম। এটা কি ইন্ডিকেট করছে? এটা আমাদের ইন্ডিকেট করছে টোটাল যে পরিমাণ আমাদের শিক্ষার্থী কথা বলতে পারে না, ঠিক আছে, সেটাকে পুরোটাকে ইন্ডিকেট করছে। এবারে এটা যেহেতু পুরোটা ইন্ডিকেট করে দিচ্ছে, তাহলে আমাদের বের করতে হবে যে উভয় ভাষাতে কথা বলতে পারে এরকম শিক্ষার্থীদের সংখ্যা। তাহলে কি করব, টোটাল বলতে পারা থেকে আমরা সেটাকে বাদ দিয়ে দেবো, এই লাইনে দেখো বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 62%। আশা করি বুঝতে পারলে। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। এখানে বলেছে দেখো, একজন মানুষ তার আয়ের 75% ব্যয় করে, তার আয় 20% বৃদ্ধি পায় এবং তার ব্যয়ও 10% বৃদ্ধি পায়, তাহলে সঞ্চয় বৃদ্ধির শতাংশ হলো। তাহলে একটা বিষয় আমাদের বুঝতে হবে যে ইনকাম ইজ ইকুয়াল টু হচ্ছে এক্সপেন্স প্লাস সেভিংস, তাই তো? এই লাইনটার থেকে আমরা কিন্তু পুরো অঙ্কর কনসেপ্টটা পাবো। এবারে দেখো এখানে বলেছে 75% ব্যয় করছে, তাহলে ইনকাম লিখলাম, এক্সপেন্স লিখলাম, আর সেভিংস লিখলাম। তাহলে প্রথম ক্ষেত্রে কি হচ্ছে দেখো, প্রথম ক্ষেত্রে তার 75% ব্যয় হয়, তাহলে 75% মানে জানো তোমরা যে এটা 3/4 হয়। তাহলে ইনকাম যদি 4 হয় তাহলে তোমার এক্সপেন্স হয়ে যাচ্ছে 3, তাহলে স্বাভাবিকভাবেই এই দুটোর বিয়োগফল হচ্ছে সেভিংস, অর্থাৎ এটা হচ্ছে 1, তাই তো? এরপরে কি ঘটনা ঘটছে দেখো, তার আয় 20%, সেকেন্ড ক্ষেত্র চলে আসছে। সেকেন্ড ক্ষেত্রে তার 20% আয় বৃদ্ধি পাচ্ছে, মানে 4 ইন্টু 20% মানে হচ্ছে তোমার 1/5, অর্থাৎ 5 থেকে 6 হয়ে যাচ্ছে। একই রকম ভাবে এক্সপেন্সের ক্ষেত্রে দেখো বলা আছে 10% ব্যয়ও বৃদ্ধি পায়, তাহলে ব্যয়ের ক্ষেত্রে কি হচ্ছে 3 ইন্টু 10% মানে জানো এটা সমান হচ্ছে 1/10, মানে 10 থেকে 11 হয়ে যাচ্ছে। এই দুটোকে আমরা জাস্ট হিসাব করব প্রথমে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এটা ক্যালকুলেশন করলে 24/5, আর এটা হচ্ছে 33/10। এটা আমাদের হিসাবের সুবিধার্থে আমরা এটাকে 10 দিয়ে গুণ করব, এটাকেও 10 দিয়ে গুণ করব। তাহলে আমরা কি পাচ্ছি, আলটিমেট আমরা পাচ্ছি 48, আর এটা পাচ্ছি 33, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু এখানে 10 দিয়ে গুণ করলাম, তাহলে ওপরের গুলোকেও আমরা 10 দিয়ে গুণ করে দেবো।
তাহলে এখানে করলাম 40, এটা করলাম 30, তাহলে এটা হচ্ছে 10। এবারে দেখো এই দুটোর বিয়োগফল সবসময় হবে এটা, তাহলে 48 থেকে 33 যদি বিয়োগ দিই তাহলে এটা আমরা পাবো 15। তাহলে এখানে 10-এ কত বেড়েছে, 10-এ বেড়েছে 15 হয়েছে, 5 বেড়ে, তার মানে 10-এর রেসপেক্টে 5 বেড়েছে, তার মানে পার্সেন্টেজে কত বেড়েছে, 50%। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব কনসেপচুয়াল প্রশ্ন, এবং যেভাবে করলাম এইভাবে ক্যালকুলেশন করলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা নেই। এখানে এই যে সংখ্যাটা 10 দিয়ে গুণ করছি, এটা হচ্ছে এই দুটোর এলসিএম, সেটা দিয়ে পুরোটাকে গুণ করে দিতে হবে, ঠিক আছে? শুধুমাত্র এই ক্ষেত্রে কিন্তু কোনো গুণ হবে না। ওকে, চলে আসছি পরের কোশ্চেনে। এই অঙ্কগুলোকে প্রত্যেকটাকে আমি একটু আলাদাভাবে করার চেষ্টা করছি, এবং এইভাবে যদি তুমি করো তাহলে তোমার সময় অনেক কিন্তু বেঁচে যাবে, ঠিক আছে? এভাবে করলে তোমার সময় অনেক বেঁচে যাবে। চলে আসছি নেক্সট কোশ্চেন, স্ক্রিনে দেখতে পাচ্ছ, যদি আয়কর 19% বৃদ্ধি করা হয় তাহলে নিট আয় 1% কমে যায়, আয়করের হার কত? ঠিক আছে, এখানে মনে রাখবে আমাদের যেটা টোটাল ইনকাম সেটা আমরা হচ্ছে গ্রস ইনকাম, এরপর এর থেকে আমাদের ট্যাক্স লাগছে, সেটার থেকে আমরা কি পাচ্ছি, আলটিমেট আমাদের নিট ইনকামটা পাচ্ছি। প্রত্যেক ক্ষেত্রে এটা হয়। আবার আরেকটা জিনিস কি হয়, এই ধরনের অঙ্ক করার জন্য এই ফর্মুলা বলো বা এই কনসেপ্ট বলো, এটা কিন্তু তোমার জানার দরকার আছে। আরেকটা বিষয় জানতে হবে, যেটা হচ্ছে ট্যাক্স। এই ট্যাক্স কি হয় না, গ্রস ইনকামের উপরে হয়। তাহলে গ্রস ইনকাম যা হচ্ছে তার উপরে একটা রেট লাগে, সেটাই হচ্ছে টোটাল ইনকাম ট্যাক্সটা, ঠিক আছে? এটা পার্সেন্টেজ থেকে অঙ্ক কিন্তু এটা করতে পারে। এরপরে আমাদের বের করতে বলেছে অ্যাকচুয়ালি এই যে রেট আছে এই রেটটা, ঠিক আছে? তাহলে এখানে বোঝো দুটো ক্ষেত্র আছে, প্রথম ক্ষেত্রে যা ছিল তার থেকে দ্বিতীয় ক্ষেত্রে 19% আয়কর বেড়ে গেছে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা দুটো সিচুয়েশন ভাবতে পারি। এগুলো সব কনসেপচুয়াল, এটা তুমি 2-3 বার যদি করো নিজের খাতাতে তাহলে তোমার এগুলো আর খুব বেশি অসুবিধা মনে হবে না। তাহলে প্রথমে গ্রস ইনকাম যা ছিল তার থেকে ট্যাক্স প্রথম ক্ষেত্রে, সেটা নিয়ে হচ্ছে নিট ইনকাম, তাই তো? এরপর দ্বিতীয় ক্ষেত্র আসছে, দ্বিতীয় ক্ষেত্রে দেখো কোথাও বলা নেই যে গ্রস ইনকাম বেড়েছে, তার মানে গ্রস ইনকাম বাড়েনি, জি আছে যেটা ছিল সেটাই, শুধু ট্যাক্সটা বেড়েছে, T2 হয়েছে, এবং এটাতে ফলে কি হয়েছে, N2 হয়েছে। তাহলে আমরা কি করব, এই অ্যামাউন্টটা দুটোতে তফাৎটা কি না, এটা হচ্ছে বেশি, T2 গ্রেটার দেন হচ্ছে T1, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এখানে দেখো যদি জাস্ট বিয়োগ করে দিই তাহলে এটা হয় যোগ, এটা হয়ে যায় বিয়োগ। তাহলে T2 মাইনাস T1 ইজ ইকুয়াল টু হচ্ছে N1 মাইনাস N2, অর্থাৎ তোমার যেটা নেট ইনকাম ছিল তার থেকে এখন নেট ইনকামটা কিন্তু কমে যাবে, ঠিক আছে? মানে দুদিকেই দেখো বেশি থেকে কমটা বিয়োগ করা রয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের যে বিষয়টা দাঁড়াচ্ছে যে এই ঘটনাটা হয়েছে, তাহলে সেটাতে কি হয়েছে, যেটা ইনকাম ছিল তার 19% বৃদ্ধি হয়েছে। এটা সমান কি, যদি আমরা T1 এদিকে ভাগ করি আর এখানে যদি N1 ভাগ করি তাহলে যেটা দাঁড়াবে, ঠিক আছে? সেই পুরো লাইনটাকে আমি স্কিপ করে সরাসরি এইটা সমান তুমি লিখতে পারো 19% যেটা দেওয়া রয়েছে, এইটা ইজ ইকুয়াল টু নিটাই কমে গেছে কতটা, 1%, তাহলে 1% নিটাই কমে গেছে। ওকে, তাহলে এই লাইন থেকে লেখা যায় যে T/N, যেহেতু দুদিকে পার্সেন্টেজ আছে তাহলে এটাকে সরাসরি লেখা যায় 1/19, ঠিক আছে? এটা লেখা যায়। এবারে এই লাইন থেকে আবার লেখা যায় T/, এই দুটোতে আমরা এবারে যোগ করবো T/N মানে ট্যাক্স এবং নেট, এই দুটোতে যোগ করে আমাদের গ্রস হয়, তাহলে সেটা সমান সরাসরি লিখে দিচ্ছি গ্রস জি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/, এদিকেও সেম হবে, এই দুটোতে যোগ করেছি এটাতে গ্রস পেয়েছি, গ্রস ইজ ইকুয়াল টু নিট প্লাস ট্যাক্স, ঠিক আছে? বুঝতে অসুবিধা যাতে না হয় সেই জন্য এই লাইনটা লিখে দিলাম, এই জায়গাটা এটা ইউজ করেছি, তাহলে এটা হচ্ছে 20। তাহলে এইটা পাওয়া গেল, অর্থাৎ আমাদের এখানে T ইজ ইকুয়াল টু কি হচ্ছে 1/20 ইন্টু জি, তার মানে এটাই হচ্ছে আমাদের রেট। তাহলে রেট আছে 1/20, 1/20 সমান তোমরা জানো এটাকে পার্সেন্টেজে যদি কনভার্ট করি তাহলে আসছে 5%, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি এই অঙ্কটা তোমরা একেবারে নতুন শিখলে, এটা এসএসসি সিজিএল প্রিলিমস 2007 পড়েছিল, ঠিক আছে? অনেক পুরনো কোশ্চেন, কিন্তু এই ধরনের কনসেপ্ট তোমার পরীক্ষাতে আসতেই পারে। এটা জাস্ট যোগ বিয়োগ ছাড়া আর কিছু জটিল কনসেপ্টের ভেতরে নেই। অঙ্কটাকে কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করবে।
ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, আমি দ্বিতীয়বার এই কোশ্চেনটা তোমাদেরকে বুঝিয়ে দেব। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন বলেছে, যখন কাপড়ের মূল্য 25% কম মানে কমে যায় হবে, এটা হয় না যায় হবে, তখন কাপড়ের বিক্রি হওয়ার পরিমাণ 20% বাড়ে। স্বাভাবিকভাবে জিনিসের দাম কমলে লোক বেশি বেশি কিনতে থাকে, তাহলে কাপড়ের বিক্রির পরিমাণটা 20% বাড়ে। তাহলে দোকানের সাকুল্যে প্রাপ্তির ওপর কি প্রভাব পড়বে? দেখো, তোমাদেরকে প্রথমেই আমি দেখালাম যে পি মানে হচ্ছে প্রাইস আর কোয়ান্টিটি, এই দুটোতে মিলে হচ্ছে টোটাল তোমার এক্সপেন্স। কিন্তু দোকানের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে যেটা এক্সপেন্স, সেটা ওদের ক্ষেত্রে হচ্ছে ইনকাম। তার মানে এই দুটোতে মিলেই হচ্ছে ইনকাম। তাহলে এই কনসেপ্টটা দিয়ে আমরা এই অঙ্কটা করতে পারবো। তাহলে প্রাইস কি হয়েছে, 25% কমে গেছে, অর্থাৎ এটা সমান হচ্ছে 1/4, তার মানে 4 থেকে 3 হয়ে গেছে। এরপরে নেক্সট ক্ষেত্রে কি হচ্ছে, কাপড়ের বিক্রির পরিমাণটা বেড়ে গেছে, অর্থাৎ কোয়ান্টিটিটা বেড়ে গেছে কত, 20%। 20% বেড়ে গেছে মানে কি হয়েছে, 5 1 1-এর 5 হয়, তার মানে এটা কি হচ্ছে, বেড়ে গেছে যেহেতু বলেছে, তাহলে এটা হচ্ছে 5 যদি ছিল, তাহলে 5 আর 1-এ 6 হয়ে গেছে। তাহলে এই দুটোতে মিলে আমাদের ইনকাম আসে। তাহলে ইনকাম ইজ মানে ইনকামের ক্ষেত্রে কি কনসেপ্টটা পাচ্ছি আমরা, 4-5-এ 20 থেকে 3-6 হচ্ছে 18, অর্থাৎ দেখা যাচ্ছে যে আগে যদি 20 ছিল তাহলে এখন হয়েছে 18, অর্থাৎ এখানে 2 কমেছে। তাহলে 2 কার রেসপেক্টে কমেছে, 20-এর রেসপেক্টে। তাহলে আমাদেরকে পার্সেন্টেজে যদি বার করতে হয় তাহলে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা দেখো হচ্ছে 5, মানে 10% কমেছে। ওভারঅল ইনকাম 10% কমবে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এগুলো এত লেখার কোনো প্রয়োজন নেই। তুমি পরীক্ষার হলে যখন করবে বা প্র্যাকটিস যখন করবে, 4 থেকে 3, 5 থেকে 6 এরকম ভাবে লিখবে, 20 থেকে 18, তাহলে এখান থেকে 2 যেহেতু হচ্ছে, তাহলে 5 গুণে হচ্ছে 10, একবারে ডাইরেক্ট 5 গুণ করে এটা হচ্ছে 10, এইটুকু জায়গার ভেতরে হয়ে যাবে একটা অঙ্ক। ঠিক আছে, জাস্ট এই কনসেপ্টটাকে কাজে লাগাতে হবে। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, একটা ঘনকের প্রতিবাহু 10% বৃদ্ধি করলে ঘনকের আয়তন বৃদ্ধি পাবে। তাহলে ঘনক তোমরা জানো, ঘনক মানে হচ্ছে কিউব, তাই তো, কিউব। এই যে কিউবের এটা স্ট্রাকচার। এবার তোমরা জানো যে ঘনকের যেটা আয়তন ভি, এইটা ইজ ইকুয়াল টু হয় তার যেটা সাইড তার কিউব, তাই তো। তার মানে এ কে 3 বার গুণ, তাহলে প্রতিটি বাহু কি হয়েছে, 10% বেড়েছে, অর্থাৎ 10 থেকে 11 হয়েছে। তাহলে 3 বার আমরা এটাকে গুণ করব, মানে 10 11 10 11, তাহলে কি পেলাম, 1000 থেকে গুণ করে 1331। ঠিক আছে, তার মানে 1000-এর রেসপেক্টে কত বেড়েছে, 331। তাহলে 100-র রেসপেক্টে কত বেড়েছে, 33.1% বেড়েছে, তাই তো। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো, এটা হচ্ছে এইভাবে, কিংবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, থেকে বেড়েছে 11-র কিউব হয়েছে। এটা ইকুইভ্যালেন্ট, যেভাবে খুশি এটাকে তুমি লিখতে পারো। চলে আসছি নেক্সট কোশ্চেনে। এখানে দেখো, একটা শঙ্কুর ব্যাসার্ধ 28.56% বৃদ্ধি পেয়েছে এবং শঙ্কুর উচ্চতা একই সাথে 22.22% হ্রাস পেয়েছে। তাহলে আমরা জানি শঙ্কুর ভলিউম যেটা, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এক্ষেত্রে এই অংশটা কনস্ট্যান্ট, তাহলে এটা নিয়ে আমাদের বিশেষ ভাবার দরকার নেই। আমাদের দেখতে হবে ভলিউমের চেঞ্জ। তাহলে রেডিয়াসের চেঞ্জ কি দেওয়া রয়েছে, 28.56% বেড়েছে, এটা মানে হচ্ছে 2/7, অর্থাৎ 7 থেকে হয়েছে 9। আবার আমাদের দরকার আর স্কোয়ার, তাহলে এটা আর স্কোয়ারের ক্ষেত্রে কি পরিবর্তন হবে, এটার স্কোয়ারিং করে দাও দুদিকেই, তাহলে আসছে 49 থেকে 81, তাই তো। এরপরে তোমার হাইটের ক্ষেত্রে কি বলেছে, হাইটের ক্ষেত্রে দেখো 22.22% হ্রাস পেয়েছে, তার মানে এটা 2/9, তাই তো, 22.22%। তার মানে এটার ক্ষেত্রে কি হচ্ছে, 9 থেকে 7 হয়েছে। তাহলে ভলিউমের ক্ষেত্রে, ভলিউম যেহেতু এই দুটোর গুণফল, তাহলে ভলিউমের ক্ষেত্রে কি হবে, এটা কাটাকুটি করলে এইভাবে কাটাবে, 9 এটা হচ্ছে 7, মানে 7 থেকে 9। তাহলে 7-এর রেসপেক্টে বেড়েছে 2, তাহলে 100-এর রেসপেক্টে কত বেড়েছে, না এখানে দেখো 22, তাহলে এখানে দেখো কি হচ্ছে
28.56% বাড়বে, তাই তো? অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো কোশ্চেনটা? এই ধরনের একটু কঠিন পার্সেন্টেজ তোমাদের আসতে পারে, সেটা তোমাদেরকে টেবিল থেকে মুখস্থ করতে হবে। আমি একটা টেবিল তোমাদেরকে প্রোভাইড করব, সেখান থেকে অবশ্যই কিন্তু দেখে নেবে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। দেখো, একটি ভগ্নাংশের লব 20% বৃদ্ধি পেয়েছে এবং হর 20% হ্রাস পেয়েছে, ফলে ভগ্নাংশের মান 4/5 হয়ে যায়। আসল ভগ্নাংশটি কত? ঠিক আছে, তাহলে ভগ্নাংশের লব এবং লব, উপরেরটাকে বলা হয় লব আর তলারটাকে বলা হচ্ছে হর, তাই তো? তাহলে এটা ধরলাম আমরা এক্স ওয়াই। এরপরে কি হয়েছে? 20% বেড়েছে, তাহলে 20% বাড়লে হয় 20% মানে বৃদ্ধি মানে হচ্ছে 6/5, আর এখানে 20% হ্রাস মানে হচ্ছে 4/5। তাহলে এটা থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স ওয়াই ইন্টু 3/2, তাই তো? এইটা সমান দেওয়া আছে 4/5। ওকে, তাহলে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? 8, আর এখানে আসছে 15। অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এক লাইনের অঙ্ক, ঠিক আছে। চলে আসছি পরের অঙ্কে। একটি সংখ্যা প্রথমে 20% দ্বারা হ্রাস করা হয়, হ্রাসকৃত সংখ্যা তারপর 20% বৃদ্ধি করা হয়, ফলস্বরূপ সংখ্যাটি আসল সংখ্যা থেকে 20 কম হয়, তবে আসল সংখ্যাটা হলো। তাহলে একটা সংখ্যা ছিল, যে সংখ্যাটা 20% হ্রাস করা হলো, তাহলে হ্রাস করলে কি হচ্ছে? সংখ্যাটা 20% হ্রাস পেয়েছে, মানে 1/5 হ্রাস পেয়েছে, অর্থাৎ 5 থেকে হয়ে গেছে 4। ঠিক আছে, এরপরে কি হচ্ছে? হ্রাসকৃত সংখ্যা তারপর 20% বৃদ্ধি করা হচ্ছে, তাহলে 20% এবার কি হচ্ছে? বৃদ্ধি করা হচ্ছে। তার মানে এই বৃদ্ধি করা বলতে হচ্ছে এটা 1/5, তার মানে এটা হচ্ছে 5 থেকে 6, 5 থেকে 6 হচ্ছে। এটা এইভাবে লিখলাম কেন? কেননা আমাদের সংখ্যাটা এখন হয়ে গেছে 4, তাহলে এটাকে আমরা 5 এখানে ধরছি। তাহলে আমাদের কি করতে হবে? এখানে যদি এটাকে আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে এটাকে আমাদের এখানে 4 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি? আসল সংখ্যা ছিল 25, আর এখন যে সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে 24। এই যে তফাৎটা, এটা এই 1 রেশিও সমান হচ্ছে 20। তাহলে আসল সংখ্যাটা কত হবে? 500। বুঝতে পারলে এই কোশ্চেনটা কিভাবে করলাম? এখানে যদি বুঝতে অসুবিধা হচ্ছে, আমি এটাকে আরেকভাবে করে দেখছি, যেটা তোমরা এতক্ষণ করলে। এইভাবে করা যায়, আবার এইভাবেও করা যায়। ঠিক আছে, আমি বোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে সেটাতে করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই কোশ্চেনটাকে আমরা কিভাবে সলভ করতে পারবো? একটা সংখ্যা প্রথমে 20% হ্রাস পাচ্ছে, তাহলে 20% মানে হচ্ছে 1/5, মানে 5 থেকে হয়েছে 4। এবারে 20% বাড়ানো হচ্ছে, ওই একই সংখ্যাকে বাড়ানো হচ্ছে, তার মানে এটা কি হচ্ছে? 5 থেকে হয়ে যাচ্ছে 6। তাহলে ওভারঅল কি হচ্ছে? 25 থেকে 24। তাহলে কতটা কমেছে? 1। এই 1 সমান দেওয়া আছে 20, তাহলে 25 সমান হচ্ছে 500। ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। একটি পণ্যের মূল্য 25% কমানো হয়, কিন্তু পণ্যের দৈনিক বিক্রয় 30% বৃদ্ধি পায়, তাহলে দৈনিক বিক্রয় রসিদের উপর সাকুল্যে প্রভাব। অর্থাৎ আগের মতোই পি ইন্টু কিউ ইজ ইকুয়াল টু বিক্রয় মানে হচ্ছে ইনকাম। ঠিক আছে, দোকানদারের এটা ইনকাম। তাহলে পণ্যের মূল্য 20% কি হয়েছে? কমেছে। 25% কমেছে, মানে এটা হচ্ছে 1/4, মানে 4 থেকে হয়ে গেছে 3। কিন্তু তার যেটা প্রতিদিনের সেল, এটা কি হয়েছে? 30% বেড়ে গেছে। বেড়ে যাওয়া মানে 3/10, অর্থাৎ 10 থেকে হয়ে গেছে 13। তাহলে ওভারঅল কি হচ্ছে? 40 থেকে 39। তাহলে দেখা যাচ্ছে যে তার 1 কমেছে উইথ রেসপেক্ট অফ 40। তাহলে তার যেটা দৈনিক যেটা সেল, সেটাতে কি পরিবর্তন আসছে? সেখানে এটা 5, এটা হচ্ছে 2, মানে 2.5% হ্রাস পেয়েছে। 2.5% হ্রাস পেয়েছে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার।
বুঝতে পারলে?